বিভাজনের মূল সূত্রে হচ্ছে মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়া। যেমন ইংরেজরা করেছিল হিন্দু মুসলমান, ওরা এখানে এখন হিন্দু মুসলমান করে। এই অক্টোবরে এসে বলবে এখন তো হচ্ছে না অসুবিধে, আবার সামনের বছরের বাজেটে থাকবে। আমরা দেখতে পাচ্ছি তো কেন্দ্রীয় সরকার বাজেটে, আমরা দেখতে পাচ্ছি তো ওদের তথাকথিত বিজেপি পরিচালিত যে ডাবল ইঞ্জিন সরকার বলে, সব জায়গায় তো ট্রিপল ইঞ্জিন হয়ে গেছে। ওরা তো মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখতে চায়। তাই দেখবেন প্রাইমারি স্কুলগুলো কি খোলা হবে এ ঘোষণা নেই, প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে এ ঘোষণা নেই, ছেলে মেয়েদের বিজ্ঞান পড়ানো হবে এ ঘোষণা নেই। গোমূত্র আর গোবর গবেষণার জন্য টাকা আছে, কিন্তু বিজ্ঞান গবেষণার জন্য টাকা নেই। এখন ওরা এখানে একজন শিক্ষিত মানুষ, তিনি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের হতে পারেন, তার নাম বাদ দিয়ে একজন দাঙ্গাবাজ তাকে মহিমান্বিত করার চেষ্টা করছে। ভারতবর্ষ যখন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছিল, তখন সাম্রাজ্যবাদীদের চাতুরিতে আরএসএস এবং মুসলিম লীগ দুটোই মৌলবাদী দল, তারা নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভারতবর্ষ বিভাজিত হলো। কিন্তু যারা দেশপ্রেমিক মানুষ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, তারা কিন্তু এই ভারতবর্ষে, যে ভারতবর্ষে আমরা জন্মেছি, সেখানে থাকার অঙ্গীকার করবে। আরএসএস দেখলেও ওদের তো স্বপ্নটা পূরণ হলো না, ওরা হিন্দু রাষ্ট্র করতে পারলেন না। তখন থেকে ওদের পরিকল্পনা হচ্ছিল যে ভারতবর্ষকে বিভাজনের মূল সূত্রে হচ্ছে মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়া। যেমন ইংরেজরা করেছিল হিন্দু মুসলমান, ওরা এখানে এখন হিন্দু মুসলমান করে। সেই পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করছে ওরা 2014 মোদী ক্ষমতা আসার পর। সেই জন্যেই যত প্রকল্প আছে, যা ওরা করছেন, সবটাই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে, যে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ, দলিত দরিদ্র, এদের উপর আক্রমণটা হানা, তারই প্রতিফলন। ডিএ বাড়লো 20%, তারপরে কোথায় ডিএ বেড়েছে? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তো ডিএ হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দিই। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, আর সেই অনুপাতে ডিএ দিতে হবে। সুতরাং আর এখন তো ঘোষণা, আমরা ছেলেবেলায় যখন পাড়ায় নাটক করতাম না, তখন যারা নাটক দেখতেন দর্শকদের মধ্যে থেকে নাটক হলে বলতেন, এই আমি ঘোষণা করছি, আমি নন্টকে একটা প্রাইজ দেবো, নন্টে দারুণ অভিনয় করেছে। তারপরে যখন আমরা গিয়ে বলতাম যে আপনি বলেছেন নন্টে আমাদের চেপে ধরছে, প্রাইজ কোথায়? দূর মধ্যে বলার জন্য বলি, ওই প্রাইজ দেন। এই বিজেপির বাজেট ঘোষণা হচ্ছে সেই রকম ঘোষণা। এই অক্টোবরে এসে বলবে এখন তো হচ্ছে না অসুবিধে, আবার সামনের বছরের বাজেটে থাকবে। আমরা দেখতে পাচ্ছি তো কেন্দ্রীয় সরকার বাজেটে, আমরা দেখতে পাচ্ছি তো ওদের তথাকথিত বিজেপি পরিচালিত যে ডাবল ইঞ্জিন সরকার বলে, সব জায়গায় তো ট্রিপল ইঞ্জিন হয়ে গেছে। এই ট্রিপল ইঞ্জিন হলে পরে যা হয়, ইঞ্জিন ধকধক আওয়াজ করে, এগোয় না, ওদের সে অবস্থা। বর্তমানে যারা সরকারে আছেন, সরকারের ক্ষমতায় আসতে একাধিক পরিবর্তন করেছে, বিভিন্ন জায়গার নাম বদল করেছে, আবারও জায়গার নাম বদল করলো, কি বলবেন এই যে? না, এটা ভুলে যাচ্ছে, আপনার গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ওরা তো মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখতে চায়। তাই দেখবেন প্রাইমারি স্কুলগুলো কি খোলা হবে এ ঘোষণা নেই, প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে এ ঘোষণা নেই, ছেলে মেয়েদের বিজ্ঞান পড়ানো হবে এ ঘোষণা নেই। গোমূত্র আর গোবর গবেষণার জন্য টাকা আছে, কিন্তু বিজ্ঞান গবেষণার জন্য টাকা নেই। এখন ওরা এখানে একজন শিক্ষিত মানুষ, তিনি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের হতে পারেন, তার নাম বাদ দিয়ে একজন দাঙ্গাবাজ তাকে মহিমান্বিত করার চেষ্টা করছে। এবং লক্ষ্য করে দেখবেন, যে দাঙ্গাবাজকে মহিমান্বিত করার চেষ্টা করছেন, এই বিজেপি 2-3 বছর তার আগে কিন্তু তাদের নাম কখনো শোনা যায়নি। আমরা ছেলেবেলায় মজা করে বলতাম গোপাল পাঠা, এবং তিনি ওই গোপাল পাঠা নামেই তার জীবন জীবিকা পরিচালনা করেছেন। তাকে আজকে পাঠার জায়গা থেকে মহিমান্বিত করা হচ্ছে, এবং যারা করছেন তারা যে আরও কত বড় পাঠা, এটা তাদের বোধহয় বুদ্ধিতে নেই।
গতকাল রেড রোডে যে যোগের অনুষ্ঠান হলো সেখানে দেখা গেল প্রচুর বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছেন, বিজেপির পতাকাও বিভিন্ন জায়গায় দেখা গেছে, কিন্তু জাতীয় পতাকা কোথাও দেখা গেল না। কিন্তু ঈদের সময় ব্রিগেডে আমরা জাতীয় পতাকা দেখতে পেলাম। দেখুন, কে কীভাবে অনুষ্ঠান করবে তা নিয়ে আমার বলার কোনো যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে তা আমি জানি না, কিন্তু গুণভাগটা আমরা করে দেবো, এটা বুঝে নেব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত সময় দেশের এই সংকটময় মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে এসে যোগা করছেন। মণিপুর জ্বলছে, এটা কি যোগা হয়েছে নাকি? যারা বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজে মোদি নাচানাচির করার আগেও যোগ শেখাতো, যোগ ব্যায়াম, আজকে একজনের সঙ্গে আমার দেখা হলো, তিনি বললেন যে দাদা এটা কি যোগ ব্যায়াম হলো, এটা কি ছেলে খেলা হচ্ছে? না ছেলে খেলা না, প্রচার, এই প্রচারে তোমরাই ভোট দাও। মানুষের সাংস্কৃতিক চেতনাকে বিভিন্নভাবে ধ্বংস করবার জন্য মোদি পরিচালিত বিজেপি, পেছন থেকে আরএসএস, আমি বলি রাষ্ট্রবাদী সিক্রেট সোসাইটি, যাদের কোনো রকম স্বচ্ছতা নেই, তারা এইসব করছে। স্যার, এত তো রাজ্যে এত দিনের পাহাড়, তার মধ্যে আজকে বাজেটে ঘোষণা হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে প্রত্যেক বাড়ি, সেখানে কিন্তু 200 কোটি টাকা খরচ করা হবে সংস্কারের জন্য, কী বলবেন? আমি জানি না ওরা শ্যামাপ্রসাদ মুখার্জি পৈতৃক বাড়ি বলতে কোনটা বোঝাচ্ছে। আশুতোষ মেমোরিয়াল আছেন, যা মূল বাড়ি, সেই বাড়িতে তো এখনও আমরা যাই, মিটিং টিটিং করি, বিভিন্ন মিটিং হয়। সে 200 কোটি টাকা ওরা কী জন্যে খরচা করবেন তার তো কোনো পরিকল্পনা নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি তো একমাত্র তার কৃতিত্ব হচ্ছে তিনি ব্রিটিশের হয়ে দালালি করেছেন, ইউনিভার্সিটির প্রতিবাদী ছাত্রদের পিটিয়েছেন, আর তিনি হিন্দু মহাসভার হিন্দু করেছেন। এর বাইরে ওর কি কৃতিত্ব জানি না। তো হোক না, আমার ইতিহাসের গবেষণা হোক, আমি বলবো ওরা 200 কোটি টাকা খরচা করে ভালো একটা ইতিহাসের গ্রন্থাগার তৈরি করুন, ছেলে মেয়েদের স্কলারশিপ দিন, যাতে ইতিহাস নিয়ে গবেষণা হয়। সেটা করলে ওদের মুখোশটা আরও খুলে যাবে। তার নামে তো 125 ফুটের মূর্তিও তৈরি করা হয়। সেটা আমরা দেখেছি, ভারতবর্ষের লোকে সর্দার প্যাটেলের নামে 130 ফুট না কত মূর্তি তৈরি করা হয়েছে। কী হয়েছে? সর্দার প্যাটেলের নীতি কার্যকর করছে ওরা। সর্দার প্যাটেল আরএসএসকে বেআইনি ঘোষণা করে দিয়েছিল, করুক না। मोदी सरकार घोषणा कर दी कि सरदार पटेल जी जो किया ये हमारे लिए देश का निशान है, आरएसएस के बैन कर दिख, देखी कौन पारे। तो मूर्ति दिए कि হবে, তার কর্মকাণ্ড সেটা মানুষের কাছে নিয়ে যাও। এইগুলো তো হচ্ছে সামন্তবাদীদের চিন্তা, যে মূর্তি করে রাখলাম, আমারটা দেখবে।